হ্যালো, সবাইকে স্বাগতম। তোমাদের পদার্থবিজ্ঞানের টেক্সট বই আজকে আমরা পড়ব এবং টেক্সট বইয়ের লাইনগুলা বুঝবো। টেক্সট বইয়ের যে শব্দের অজানা শব্দগুলি আছে সেগুলো আজকে আমরা জানবো এবং পাশাপাশি তোমাদের যেহেতু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন অনেকটাই টেক্সট বইয়ের উপর নির্ভর করে, অতএব টেক্সট বই যদি আমরা ভালো করে না শেষ করি সেক্ষেত্রে আমাদের জ্ঞানমূলক প্লাস অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেটা বুঝতে হলে, জানতে হলে, ঠিকমতো লিখতে হলে অবশ্যই তোমাকে টেক্সট বই সম্পর্কে ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। তো সেজন্য আমরা একটা প্লেলিস্ট সেট করেছি যেখানে শুধুমাত্র টেক্সট বই নিয়ে আলোকপাত করা হবে। টেক্সট বই সম্পর্কে ডিটেলস পড়ানো হবে, লাইনগুলা ধরে ধরে একদম পড়ানো হবে এবং এটি যখন শেষ হয়ে যাবে দেন আমরা উই ক্যান মুভ টু দ্য ম্যাথমেটিক্যাল পার্ট, ক্রিয়েটিভ পার্ট। তো এখানে যেটা বলা হয়েছে দেখো, আমরা শুরু করি তাহলে। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটা শাখা, অ্যাজ ইউ নো, বিজ্ঞানের একটা শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা। ফিজিক্স সবচেয়ে প্রাচীনতম শাখাগুলোর মধ্যে একটি। তাহলে এখান থেকে এমসিকিউতে আসতে পারে যে কোনটি প্রাচীনতম শাখা? অপশন এ পদার্থবিজ্ঞান, অপশন বি রসায়ন, অপশন সি ধরো দেওয়া আছে বায়োলজি, আর অপশন ডি ধরো দেওয়া আছে সমাজবিজ্ঞান। তাহলে তুমি কি দিবা? অপশন এ বা মানে ক আর কি, পদার্থবিজ্ঞান। কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যা চর্চা করতে শুরু করেছিলেন। অর্থাৎ ফিজিক্সের অনেকগুলো শাখা আছে, হ্যাঁ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যা সম্পর্কে অনেক প্রাচীনকালের মানুষজন অনেক কৌতূহলবশত তারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ গবেষণা করতেন এবং সেটা গ্রিকরা করতেন, মিশরীয় সভ্যতায় চর্চা হয়েছে, ভারতীয় সভ্যতাতেও চর্চা হয়েছিল। যেহেতু অনেক পুরাতন, অনেক প্রাচীন সভ্যতাতেও জ্যোতির্বিদ্যা সম্পর্কে চর্চা হতো, তার জন্য বলা যায় ফিজিক্স হচ্ছে অনেক প্রাচীনতম শাখা। পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা ঠিক সেভাবে বলা যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে মৌলিক শাখা। তার মানে কি ফিজিক্স হচ্ছে সবচেয়ে মৌলিক শাখা। এখন প্রশ্ন হচ্ছে পদার্থবিজ্ঞান কেন মৌলিক শাখা? মৌলিক বলতে কি বোঝানো হয়েছে? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে হচ্ছে ভিত্তি স্থাপন করে। আমাদের ফিজিক্সের মেইন কাজ হচ্ছে প্রকৃতির আচরণ অবজার্ভ করা, প্রকৃতি কিভাবে আচরণ করে সেটিকে খোঁজা, সেটাকে জানা, সেটাকে অবজার্ভ করা। এখন প্রকৃতির যে আচরণ করে সে আচরণগত মৌলিক কিছু দিক নির্দেশনা আছে, মৌলিক কিছু জ্ঞান আছে। মৌলিক জ্ঞান বলতে গতি, তারপরে প্রকৃতির মধ্যে আরেকটা বিষয় হচ্ছে শব্দ, প্রকৃতির আরেকটা আচরণ হচ্ছে আলো কীভাবে সঞ্চারিত হয়, আরেকটা আচরণ হলো ইলেকট্রন কীভাবে, ইলেকট্রন যেটা একদম মৌলিক শাখা, তারপর প্রোটন মৌলিক শাখা। তো এই যে একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, ফান্ডামেন্টাল যে বিজ্ঞানটা আছে প্রকৃতির, সেই বিষয়টা পদার্থবিজ্ঞান খোলাসা করেছে, পদার্থবিজ্ঞান পরিষ্কার করে ধারণা দিয়েছে। সুতরাং ফিজিক্সকে বলা যায় সবচেয়ে মৌলিক শাখাগুলোর মধ্যে একটা। রসায়ন কিন্তু মৌলিক শাখা না, কারণ রসায়ন ফিজিক্স থেকেই সৃষ্টি হয়েছে। রসায়ন বলা যেতে পারে সৃষ্টি হয়েছে বলতে ফিজিক্সের উপর দাঁড়িয়ে আছে রসায়ন। আচ্ছা, ফিজিক্সের উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়ে আছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়ে আছে। তার মানে পদার্থবিজ্ঞানের যে নলেজ মানে ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টাল যদি আমরা না জানতাম, আমরা যদি নেচারের আচরণ না বুঝি, তাহলে কিন্তু আমরা রসায়ন চর্চা করতে পারবো না। আর রসায়ন যদি আমরা ঠিকমতো না বুঝি সেক্ষেত্রে কিন্তু আমরা জীববিজ্ঞান বুঝতে পারবো না। কারণ আমি যদি বায়োলজিক্যাল বডি পার্টসের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরবৃত্তীয় যে কার্যকলাপ, সেখানে হাজার হাজার রাসায়নিক ক্রিয়াকলাপ হচ্ছে। সুতরাং আমি যদি জীববিজ্ঞান বুঝতে চাই, জীববিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে রসায়ন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর রসায়ন সম্পর্কে যদি ধারণা রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে ফিজিক্সের ফান্ডামেন্টাল যে বিষয়টা আছে, মৌলিক যে বিষয়গুলো আছে সেটা বুঝতে হবে। মানে নেচার কেমনে আচরণ করে, কেমনে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, কেমনে মাধ্যাকর্ষণ বল কাজ করে,
হ্যাঁ, এগুলো একদম ফান্ডামেন্টাল বিষয়। এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো ফিজিক্স খুব ভালো করে খোলাসা করেছে আমাদের কাছে, ফলে আমরা সেই বিষয়গুলো থেকে রসায়ন দাঁড় করিয়েছি। আমরা সেই রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দাঁড় করিয়েছি। আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অনেক বিষয় দাঁড়িয়ে আছে। জীববিজ্ঞানের উপর ভিত্তি করে মেডিকেল সায়েন্স দাঁড়িয়ে আছে, ফিশারিজ দাঁড়িয়ে আছে, তারপরে হচ্ছে অনেক জেনেটিক্স দাঁড়িয়ে আছে, হ্যাঁ, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা সেটাও দাঁড়িয়ে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এক একটা বিষয়ের উপর ভিত্তি করে অন্যান্য বিষয়গুলো ডেভেলপ করে। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যেই শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে আন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান। দ্যাট মিনস হচ্ছে পদার্থবিজ্ঞানের মেইন কাজটা হলো যে পদার্থ এবং শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, এটা কিন্তু সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে যে পদার্থবিজ্ঞান বলতে আসলে কী বোঝায়। তাহলে পদার্থবিজ্ঞান বলতে কী বোঝায় সেটা হলো যে সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যেই শাখা পদার্থ এবং শক্তি এবং দুইয়ের মাঝে যে আন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, ব্যাপারটা একটু বোঝায় বলে, ধরো আমি একটা ফ্যান বানাইলাম, বৈদ্যুতিক পাখা। এই বৈদ্যুতিক পাখা হচ্ছে একটা পদার্থ, ঠিক আছে? এর মধ্যে অনেক ধরনের পদার্থ আছে, এর মধ্যে লোহা আছে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের তার আছে ভিতরে, অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে। হ্যাঁ, এখন এই পদার্থ এর মধ্যে তুমি যখন সুইচটা অন করবা তখন এর মধ্যে কি সাপ্লাই হচ্ছে? এনার্জি সাপ্লাই হচ্ছে, ইলেকট্রন সাপ্লাই হচ্ছে, এবং ইলেকট্রন যখন পাস হচ্ছে তখন সেখানে এনার্জি তৈরি হচ্ছে, এবং সেই এনার্জির মাধ্যমেই কিন্তু ফ্যানটা ঘুরছে। তার মানে কি? পদার্থ এবং শক্তি দুইটা যখন একসাথে হয়ে যায় তখন আসলে একটা যন্ত্র তৈরি হয়, একটা সিস্টেম ডেভেলপ করে। ওই সিস্টেমটাই হচ্ছে ফিজিক্স। বুঝতে পেরেছ? ধরো আমি একটা বিমান বানাইলাম, এই বিমানটা আমি যদি শক্তির সিস্টেম সেখানে ডেভেলপ না করতে পারি সেক্ষেত্রে বিমানটা কিন্তু উড়বে না। হ্যাঁ, তার মানে ফিজিক্সের মেইন কাজটা কি? ফিজিক্সের মেইন কাজটা হচ্ছে পদার্থের মধ্যে তুমি কিভাবে শক্তিকে জুড়ে দিচ্ছ, শক্তিকে কিভাবে সেখানে ইনক্লুড করতে পারছো, এই দুইটা জিনিসই হচ্ছে ফিজিক্স। হ্যাঁ, কখনো কখনো শুধু শক্তি নিয়েও ফিজিক্স আলোচনা করে, কখনো কখনো শুধু পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে সাধারণ একটা সংজ্ঞা। ফিজিক্সের মেইন সংজ্ঞা এটা না, এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই এটা পরীক্ষা আসতে পারে যে পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞান কাকে বলে, সেটার থেকে সঠিক মানে এই লাইনটা তুমি যদি লিখো সেক্ষেত্রে যথার্থ হবে যে পদার্থবিজ্ঞান কি সেটার সংজ্ঞাটা এরকম হইতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ যে এখানে পদার্থ বলতে আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয়, আমাদের চারপাশে যে দৃশ্যমান পদার্থ দেখতে পাচ্ছি আমরা, চেয়ার, তুমি যেহেতু টেবিলে বসে আছো নিশ্চয়ই তোমার চারপাশে হচ্ছে খাতা কলম বই পুস্তক, এই যে দৃশ্যমান পদার্থগুলো আছে এই দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ দিয়ে গঠিত হয়েছে, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অণু পরমাণু। হ্যাঁ, আমরা নিশ্চয়ই জানি প্রত্যেকটা পদার্থ হচ্ছে অণু পরমাণু দ্বারা তৈরি, এবং অণু পরমাণু কী দিয়ে তৈরি? ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা তৈরি। আবার প্রোটন এবং নিউট্রন কী দ্বারা তৈরি? কোয়ার্ক দ্বারা তৈরি। আর স্ট্রিং জিনিসটা হচ্ছে, তোমরা ওই যে পুরাতন কারিকুলামের, পুরাতন বলতে তোমরা 9-এ এটা পড়ছো হয়তো, যে স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং হলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী জায়গায় এক ধরনের ভাইব্রেশন হয়, এক ধরনের তরঙ্গ সঞ্চারিত হয়, হ্যাঁ, ওয়েভ তৈরি হয়, সেটি হচ্ছে স্ট্রিং। এবং এই ওয়েভের ভিন্নতার জন্য পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়, এবং ওয়েভের জন্যই তার একটা ভর তৈরি হয়। তো সেটা সেটা হচ্ছে স্ট্রিং। আর কোয়ার্ক তো বললাম, কোয়ার্ক হচ্ছে প্রোটন আর নিউট্রন কোয়ার্ক দ্বারা তৈরি। এই পর্যন্ত হতে পারে। তার মানে কি, আমাদের চারপাশে যে দৃশ্যমান পদার্থ আছে শুধুমাত্র সেটা নয়, সেটার ভিতরে যে মৌলিক কণিকাগুলো আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এরপর হচ্ছে কোয়ার্ক, স্ট্রিং। কোয়ার্কের অনেকগুলো ভাগ আছে, সেটাও তোমাদের যে পুরাতন ক্লাস 9-এর বইয়ে তোমরা একটু খুঁজলে দেখতে পারবা। স্ট্রিংয়ের অনেকগুলো ভাগ আছে, তো সেটা ইন ডিটেলসে দেওয়ার দরকার নেই, যেহেতু এটা তোমাদের এটাকে বড় করা হয় নাই টেক্সট বইয়ে। আচ্ছা, আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তি হতে পারে। এখানে শক্তি বলতে আমরা যেটা বোঝানো হয়েছে, আমরা যদি শক্তির কথাটা বলি, শক্তি বলতে বোঝানো হয়েছে যে এখানে তো দুইটা জিনিস, একটা ভালো করে খেয়াল করে এখানে সিকোয়েন্সটা বুঝতে হবে। ফিজিক্স কী নিয়ে আলোচনা করে? দুইটা জিনিস নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে ফিজিক্স হচ্ছে দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে
একটু কালারটা আমি চেঞ্জ করি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে পদার্থ, আর আরেকটা হচ্ছে শক্তি। তাহলে পদার্থ বলতে কী কী পদার্থ নিয়ে আলোচনা করে? ফিজিক্স আলোচনা করা হচ্ছে অণু পরমাণু নিয়ে, ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে, কোয়ার্ক এবং স্ট্রিং নিয়ে। আচ্ছা, আর শক্তি বলতে কী কী শক্তি নিয়ে আলোচনা করা হয়? ফিজিক্স মেইনলি যে শক্তিগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি, এছাড়াও দুর্বল নিউক্লিয়ার বল বা শক্তিও কিন্তু হতে পারে। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই শক্তি নিয়ে আলোচনা করে ফিজিক্স, এবং পদার্থগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ফিজিক্স। এখন আমরা হচ্ছে সেই লাইনগুলো দাগ দেব, যেই লাইনগুলো তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্যও গুরুত্বপূর্ণ। তাইলে আমরা চলো 1.1 এর সেই লাইনগুলো এখন দাগ দেব। তোমরা যার যার খাতায় নোট করবা। খাতায় নোট করার আপাতত প্রয়োজন নাই, তোমাদের টেক্সট বইয়ে সেই লাইনগুলো দাগ দেবা, যেই লাইনগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে প্রাচীনতম শাখা, এই লাইনটা একটু দাগ দিয়ে রাখো। তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে মৌলিক শাখা, সবচেয়ে মৌলিক শাখা কোনটি? ফিজিক্স। সবচেয়ে মৌলিক শাখা হচ্ছে ফিজিক্স। এটা সুন্দর করে দাগ দেয়, এটা তোমরা দাগ দিয়ে রাখবা। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে এই লাইনটা তোমরা দাগ দাও। এটা পরীক্ষা আসতে পারে হচ্ছে পদার্থবিজ্ঞান কি, যদি এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষা আসে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে এইটুকু। ঠিক আছে, এটা অ্যান্সার হবে যে পদার্থবিজ্ঞান কি, সেটার উত্তর হবে এটা। আচ্ছা, তারপরে তোমরা হচ্ছে দাগ দিবা, আর এখান থেকে আর তেমন কিছু প্রয়োজন হয় না, দাগ দেওয়ার প্রয়োজন হয় না। কোয়ার্ক এবং স্ট্রিং সম্পর্কে যদি একটু ধারণা দিই, কোয়ার্ক হচ্ছে কোয়ার্ক এবং স্ট্রিং সম্পর্কে জাস্ট একটু পড়ে যাবা, এই জিনিসটা কি এটা পরীক্ষায় যদি এসে পড়ে সেক্ষেত্রে আর কি। কোয়ার্ক হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সাংগঠনিক উপাদান হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক দিয়ে হচ্ছে প্রোটন আর নিউট্রন তৈরি। পদার্থ যেরকম 3টি উপাদান দিয়ে তৈরি, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এরকম প্রোটন এবং নিউট্রনকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কোয়ার্ক পাওয়া যাবে। আর স্ট্রিং সেটা হচ্ছে এই পদার্থের ভিতরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, সেই ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো কিন্তু ভাইব্রেট হচ্ছে, স্পন্দন হচ্ছে, কাঁপতেছে। গিটারের তার যেরকম স্পন্দন হয়, আমরা কথা বলে আমাদের গলা যেরকম ভাইব্রেট করে, হ্যাঁ, সেরকম ভাইব্রেশন হচ্ছে সৃষ্টি হয় এদের ভিতরে। এই ভাইব্রেশনের উপর ভিত্তি করে এদের একটা ভর তৈরি হয়। এই যে কনসেপ্টটা, সেটা হচ্ছে স্ট্রিং। এটা হচ্ছে স্ট্রিং হচ্ছে একটা থিওরি, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় স্ট্রিং থিওরি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের 1.1 থেকে জাস্ট এতটুকু দাগ দিলেই হবে, দ্যাটস ইট, এবং এইটুকুই তোমরা পড়ে ফেলবা। ফার্স্ট অফ অল তোমরা ভিডিও দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবা, দেন হচ্ছে রিভিশন দিবা আফটার ওয়ান উইক অর 15 days। তোমরা হচ্ছে এটা জাস্ট রিভিশন দেওয়া যাবা, এই দাগ দেওয়া লাইনগুলো জাস্ট রিভিশন দেবা, আর কিছুই না এখান থেকে। এবং পরীক্ষার আগ মুহূর্তে হচ্ছে এরপরে আরেকটা একদম ব্রিফ নোট হবে, সেই নোটটা পরীক্ষার আগের দিন দেখে যাবা। এইভাবে হচ্ছে পড়তে হবে। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, আমরা অলরেডি জানি যে পদার্থবিজ্ঞান কেন প্রাচীনতম শাখা এবং কেন মৌলিক শাখা। মৌলিক শাখা দ্যাটস বিকজ অফ ফান্ডামেন্টাল বিষয় নিয়ে পদার্থবিজ্ঞান ধারণা দেয়। আমাদের প্রাকৃতিক যে আমাদের নেচারের যে আচরণ, যে মৌলিক আচরণ, সেই মৌলিক আচরণগুলোর ব্যাখ্যা আমরা ফিজিক্স থেকে পাই। হ্যাঁ, সেই জন্য হচ্ছে ফিজিক্স মৌলিক শাখা। শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর। পরিসর মানে হচ্ছে বিস্তৃতি। ফিজিক্স কত বড়, হ্যাঁ, কত ব্যাপক তার পরিসর, সেটি হচ্ছে 1.2-তে আলোকপাত করা হয়েছে। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, এটা আমরা অলরেডি জানি। পদার্থবিজ্ঞানের যেমন প্যাসকেলের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা ভারী কোনো জিনিস উত্তোলনের যে নিয়মটা, সেটা সেই যন্ত্র গড়ে উঠেছে। সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে, শেষ অধ্যায়ে চিকিৎসাবিজ্ঞান ব্যবহার করে সেই ব্যবহার করা হয়, সেরকম বেশ কয়েকটি যন্ত্রের উদাহরণ দেওয়া আছে। এটা আমরা লাস্টের চ্যাপ্টারে আলোচনা করব।
লাস্টের চ্যাপ্টারে এটা বোঝানো হয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনে ফিজিক্স কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের। আমাদের বর্তমান যে সভ্যতা, আধুনিক যে সভ্যতা, আমরা 2025 সালে এখন বাস করছি। এই 2025 সালের সভ্যতার পিছনের সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আজকের এই সভ্যতায় আসতে পারতাম না। নিশ্চয়ই সেটা তোমরা জানো। এবং ইলেকট্রনিক্সের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার। ইলেকট্রনিক্সের মধ্যে মোবাইল ফোন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এগুলো যদি আবিষ্কার না হতো সেক্ষেত্রে কিন্তু আজকের এই সভ্যতা আমরা আসতে পারতাম না। এবং এই প্রযুক্তির গড়ে ওঠার পেছনেও সবচেয়ে বড় অবদান হচ্ছে পদার্থবিজ্ঞানের। এবং এই যে মোবাইল ফোন বলো, কম্পিউটার বলো, হ্যাঁ, রেডিও সিগন্যাল বলো, যাই বলো না কেন, এই সবগুলোর পিছনে সবচেয়ে বড় যার অবদান সেটার নাম হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। পদার্থবিজ্ঞান যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যখন জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে তারা হচ্ছে পারমাণবিক বোমার বিস্ফোরণ করে, তখনই সারা বিশ্ব বুঝে যায় যে আসলে পদার্থবিজ্ঞান শুধুমাত্র উপকারে লাগে না, এটা 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 দিয়ে চাইলে মানুষ পর্যন্ত, মানে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সেটাকে ইউজ করা যায় এবং লক্ষ লক্ষ মানুষকে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ করে ফেলা যায়। এতটা ভয়ঙ্কর হতে পারে বিজ্ঞান। বিশেষ করে পদার্থবিজ্ঞানের যে জ্ঞান, সেটাকে ভালো কাজে ব্যবহার করা যেতে পারে অথবা খারাপ কাজেও তুমি চাইলে ব্যবহার করতে পারো। এবং এই পদার্থবিজ্ঞান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরা রাজনৈতিক প্রেক্ষাপটটাই চেঞ্জ করে ফেলছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু হেড অফ দ্য ওয়ার্ল্ড, যদি আমরা এখন বলি ইউএসএ, এটার মেইন রিজনটা হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা আছে। এবং পারমাণবিক বোমা আসলে তৈরি হয়েছে পদার্থবিজ্ঞানের সূত্রকে কাজে লাগিয়ে। ঠিক আছে, আচ্ছা, শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে, যেমন অ্যাস্ট্রোনমি। পদার্থবিজ্ঞানে যখন নতুন নতুন থিওরি, নতুন নতুন সূত্র যুক্ত হতে শুরু করলো, তখন পদার্থবিজ্ঞান বেশ ভারী হয়ে গেল। এই ভারী হয়ে যাওয়ার কারণে পদার্থবিজ্ঞান থেকে নতুন নতুন শাখাকে পৃথক করে ফেলা হয়েছে। যেমন অ্যাস্ট্রোনমি, যেটা হচ্ছে মহাকাশ বিদ্যা, এটি পদার্থবিজ্ঞানের একটা শাখা, যেটি অ্যাস্ট্রোফিজিক্স, মানে অ্যাস্ট্রোনমির সাথে ফিজিক্সকে যদি একসাথে করা হয় সেটার নাম হবে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রো মানে হচ্ছে অ্যাস্ট্রোনমির অ্যাস্ট্রো, আর ফিজিক্সের মিলে হয়ে গেছে অ্যাস্ট্রোফিজিক্স। আচ্ছা, এরকম জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান আর পদার্থবিজ্ঞানকে একসাথে করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। যেমন আমি যদি বলি, মেডিকেল সেক্টরে আমরা যে এক্স-রে মেশিন দিয়ে পরীক্ষা করা হয়, তারপরে যে ইসিজি করা হয়, আলট্রাসোনোগ্রাম করা হয়, হ্যাঁ, যত মানে মেজর যে পরীক্ষাগুলো আছে, এই সবগুলো পরীক্ষা কিন্তু বায়োফিজিক্সের ফসল। মানে বায়োলজি এবং ফিজিক্সকে যখন একসাথে করা হয় তখন যেই শাখার তৈরি হয় সেটা হচ্ছে বায়োফিজিক্স। আচ্ছা, রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞানের একটা সম্মিলিত শাখা আছে, এটার নাম হচ্ছে কেমিক্যাল ফিজিক্স। অর্থাৎ রসায়নের যে তত্ত্ব এবং ফিজিক্সের যেই তত্ত্ব, এই দুইটা তত্ত্বকে যখন একসাথে করা হয়, এই দুইটা বিজ্ঞানকে যখন একত্রিত করা হয়, সেটার নাম হয়ে যাবে কেমিক্যাল ফিজিক্স। কেমিক্যাল ফিজিক্সের অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স, অর্থাৎ জিওলজিক্যাল সেক্টর মানে হচ্ছে ভূতত্ত্ববিজ্ঞান। এই ভূতত্ত্ববিজ্ঞান এবং ফিজিক্সকে একত্রিত করে হয়েছে জিওফিজিক্স। ভূতত্ত্ববিজ্ঞান হচ্ছে মাটির ভেতরের, মানে পৃথিবীর অভ্যন্তরীণ যে গবেষণা, অভ্যন্তরীণ যে জ্ঞান, সেটির সাথে ফিজিক্সকে যদি আমরা জোরে কানেক্ট করতে পারি তাহলে কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কারণ পদার্থবিজ্ঞানের থিওরি, পদার্থবিজ্ঞানের যত রকম জ্ঞান বিজ্ঞান আছে, সবগুলো যদি আমরা ভূতত্ত্বে গবেষণা করতে পারি, ভূতত্ত্বে কাজে লাগাতে পারি, তখন কি হবে? তখন আসলে অনেক সিস্টেম বের হয়ে আসবে, অনেক নতুন নতুন আবিষ্কার বের হয়ে আসবে। হ্যাঁ, যে শাখার নাম দেওয়া হয়েছে জিওফিজিক্স। এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। তার মানে ফিজিক্সের সাথে কম্বাইন করে, অন্যান্য শাখা কম্বাইন করে নতুন নতুন জ্ঞান, নতুন নতুন বিজ্ঞান গড়ে উঠেছে। কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর কিন্তু অনেক ব্যাপক, অনেক গভীর। পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করতে পারি। তার মানে যেহেতু এটার
পরিসর অনেক ব্যাপক, অনেক গভীর, সেটা সুবিধার জন্য এবং স্যাররা যাতে সহজে পড়াতে পারে এবং আমরা যেন সেটা সহজে বুঝতে পারি, তার জন্য পদার্থবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। তাহলে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। এবার সেই ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান জিনিসটা কি? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থবিজ্ঞানের যেই শাখাটা ক্লাসিক্যাল পার্ট নিয়ে আলোচনা করে। ক্লাসিক্যাল পার্ট বলতে আমরা বলি যে একদম মৌলিক পার্ট। হ্যাঁ, ক্লাসিক্যাল পার্ট হচ্ছে, আমি একটু ধরো কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, ক্লাসিক্যাল পার্টটা হচ্ছে যেমন 1900 মানে আধুনিক যুগের আগ পর্যন্ত, ধরো 1900 সালের আগ পর্যন্ত কি হতো, বলবিজ্ঞান, বিজ্ঞান, তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ এবং চৌম্বকীয় বিজ্ঞান, আলোক বিজ্ঞান, এই বিষয়গুলো পদার্থবিজ্ঞানের একদম মৌলিক পার্ট। হ্যাঁ, খুবই মৌলিক পার্ট। এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। এবং অ্যাটমিক লেভেলে যখন গবেষণা করা হয়, আধুনিক পদার্থবিজ্ঞান 1900 সালের পর থেকে আধুনিক ফিজিক্স বা মডার্ন ফিজিক্সের যে শাখাটা গড়ে উঠেছে, সেখানে আলোচনা করা হয় কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব। আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। আচ্ছা, এগুলার মানে কি একটু বুঝি আমরা, এগুলোর মানে কি একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব হচ্ছে আইনস্টাইনের এটা বিখ্যাত তত্ত্ব আছে, আপেক্ষিক তত্ত্ব বা আপেক্ষিক থিওরি, যেটা সেটা আইনস্টাইনের একটা থিওরি। হ্যাঁ, আপেক্ষিক থিওরি সম্পর্কে তোমরা চ্যাপ্টার 2-তে মোটামুটি একটা ধারণা পাবা। যেমন ধরো পৃথিবী থেকে আমি যদি একটা জাহাজকে পর্যবেক্ষণ করি, জাহাজটাকে গতিশীল মনে হবে, গতিশীল কোনো জাহাজকে তুমি যদি দেখো আর কি, তীর থেকে দেখো, এবং তুমি যদি জাহাজের ভিতরে বসে থাকো, হ্যাঁ, তখন তোমার কাছে জাহাজটা স্থির মনে হবে। তার মানে এক অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার কি হচ্ছে, তোমার ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জাহাজের অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। আপেক্ষিকতার সাথে সময় পরিবর্তন হতে পারে। যেমন পৃথিবীতে ধরো 24 ঘন্টায় আমরা একদিন কাউন্ট করি, কিন্তু সেম জিনিসটা যদি মহাকাশে অন্যান্য কোনো জায়গায় হয়, তার আলোর স্পিডের ভিন্নতার জন্য সেখানে আবার ভিন্ন ভিন্ন সময় কাউন্ট হতে পারে। যেমন হাদিসে আছে এরকম যে পৃথিবীর একদিন মানে পৃথিবীর 1000 বছর, আর আখিরাতের ধরো হচ্ছে একদিন, এরকম হয়। এই বিষয়গুলো হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আণবিক এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান, এবং আণবিক, অ্যাটমিক এবং সাব অ্যাটমিক পার্টিকেল লেভেলে হচ্ছে ফিজিক্স যে আলোচনা করে, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের আলাদা পার্ট। এছাড়া হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকেই তো পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে, তাই না? কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, হ্যাঁ, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। পার্টিকেল ফিজিক্স হচ্ছে পার্টিকেল লেভেলের যে ফিজিক্স আলোচনা করা হয়, ফিজিক্সের যে শাখাটা আছে সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স। আমরা আগেই বলেছি পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছে। আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে শুধু নিজের জীবন নয়, পৃথিবীর অস্তিত্বও বিপন্ন করে তুলেছে। যেমন ধরো পারমাণবিক বোমার কথা যদি বলি, এরপরে আসে হাইড্রোজেন বোমা, এটা আরও বিধ্বংসী আচরণ করে। অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছি আমরা। এবং অনেক প্রযুক্তি আছে যেটার কারণে আমাদের পরিবেশটাও দূষিত হয়ে যাচ্ছে। যেমন ধরো প্লাস্টিক যদি একটা প্রযুক্তি হয়, যদি আমরা ধরে নিই, প্লাস্টিকের কারণে, পলিথিনের কারণে কিন্তু আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা চিন্তা করি, ইন্ডাস্ট্রিয়াল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সেটার জন্য আমাদের চারপাশ ক্রমাগত দূষিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মেডিকেল বর্জ্য অথবা ধরো ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, সেগুলো পানিতে ফেলা হচ্ছে, কৃষি জমিতে ফেলা হচ্ছে, সেটাও নানানভাবে দূষিত হয়ে যাচ্ছে। কাজেই মনে রাখো, প্রযুক্তি মানেই কিন্তু ভালো না। প্রযুক্তি হলেই যে সেটা ভালো হয়ে যাবে ব্যাপারটা ওরকম না, সেটার খারাপ দিক আছে, একই সাথে অনেক অনেক ভালো দিক আছে। পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে, ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে। কোনটি ভালো এবং কোনটি খারাপ প্রযুক্তি, সেটা কিন্তু তোমাদের নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে। আচ্ছা, পদার্থবিজ্ঞান একদিকে গড়ে ওঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশের রহস্যময় জগৎকে দেখে প্রথমে
কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে, কখনো পরিবর্তন করা হয়েছে, আবার কখনো কখনো পরিত্যাগ করা হয়েছে। এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি। এই শাখাটা হয়তো এখনও পূর্ণাঙ্গ নয়, বিজ্ঞানীরা এটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন, যেন কোনো একদিন অত্যন্ত অল্প কিছু সূত্র দিয়ে আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নাই। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা মূলত যেই বিষয়গুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেই বিষয়গুলো এখন তোমরা যার যার টেক্সট বইয়ে দাগ দিয়ে রাখবা। আমি যেই পয়েন্টগুলো দাগ দিচ্ছি তোমরা ঠিক সেই পয়েন্টগুলো দাগ দেবে, এবং রিভিশন দেওয়ার সময় জাস্ট সেই পয়েন্টগুলো তোমরা রিভিশন করবা, ঠিক আছে? তাহলে প্রথমে যেই লাইনটা দাগ দিতে হবে, আমরা জানি যে অলরেডি ফিজিক্স প্রাচীনতম শাখা, সবচেয়ে মৌলিক শাখা, এটা আমরা অলরেডি জানি, তো এটা আমাদের জানা দরকার নাই নতুন করে। এখানে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে হবে। অ্যাস্ট্রোফিজিক্সের পার্টগুলো কী কী? অ্যাস্ট্রোনমি আর একটা হচ্ছে ফিজিক্স। বায়োফিজিক্স এটা তো না দাগ দিলেও চলে, কারণ এটা শব্দ দেখেই বোঝা যায়। কেমিক্যাল ফিজিক্স বোঝা যায়, জিওফিজিক্স, মেডিকেল ফিজিক্স দাগ দাও এটা। তারপর হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের আলোচনার বিষয়বস্তু কী কী? এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসিক্যাল ফিজিক্সের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে যেই অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের আলোচনার বিষয়। যেমন বলবিজ্ঞান চ্যাপ্টার 3-তে আছে, শব্দবিজ্ঞান চ্যাপ্টার 7-এ আছে, তাপ চ্যাপ্টার 6-এ আছে তোমাদের। তারপর হচ্ছে বিদ্যুৎ তোমাদের আছে হচ্ছে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10-এ আছে। চুম্বক পদার্থবিজ্ঞান বা চৌম্বক বিজ্ঞান, বিদ্যুৎ আছে হচ্ছে চ্যাপ্টার 11-এ আছে, এবং চুম্বক বিজ্ঞান হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে আছে। আলোক বিজ্ঞান আছে তোমাদের হচ্ছে চ্যাপ্টার 8 এবং 9-এ আছে। তার মানে কি, তোমাদের টেক্সট বইয়ে যে পার্টগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। আর যেই বিষয়গুলো তোমাদের টেক্সট বইয়ের ডিটেলস নাই বাট অল্প পরিসর আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আছে কোয়ান্টাম বলবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব, তারপরে আছে হলো আণবিক এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। এই বিষয়গুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, কারণ এগুলা গড়ে উঠেছে, এই শাখাগুলো গড়ে উঠেছে 1900 সালের পরে, আধুনিককালে। সেজন্য সেটাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞান। আর ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান হচ্ছে, এটা এখনও যদি আবিষ্কার হচ্ছে, বাট এটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং সেটা 1900 সালের আগ পর্যন্ত এটা ডেভেলপ হয়ে গেছে, সেজন্য সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, এরপরে এখান থেকে তোমাদের আর তেমন কোনো কিছু দাগ দেওয়ার দরকার নাই, এখান থেকে দরকার নাই এটা। আচ্ছা, এখানে প্রযুক্তি ভালো কিংবা খারাপ এটা দরকার নেই, এটা বানায় লেখা যায়, পদার্থবিজ্ঞান সূত্র ব্যবহার করে ভালো প্রযুক্তি, খারাপ প্রযুক্তি, আর দরকার নাই এটা। আচ্ছা, আচ্ছা, এখন তোমরা হচ্ছে 1.3 পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। পদার্থবিজ্ঞান সেই প্রাচীনকাল থেকে আজকের যে আধুনিক পদার্থবিজ্ঞান, এই যাত্রায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কখনো কখনো অনেক বিজ্ঞানীকে ফাঁসি দিয়ে মারা হয়েছে শুধুমাত্র বিজ্ঞান চর্চার কারণে। তো এই যে একটা দুর্যোগপূর্ণ যে সময়ে, হ্যাঁ, এবং এই পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ, সেটাই কিন্তু আমরা আজকে জানবো, এবং সেটা আলোচনা করা হয়েছে 1.3-তে। এই ক্রমবিকাশকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি পর্ব, আর একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের উত্থান পর্ব, আর আরেকটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই 3টি ভাগে যদি আমরা ভাগ করি, আরেকটা হচ্ছে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান। তো এই 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের সভ্যতা। বিজ্ঞানের এই অগ্রগতি একদিনে হয়নি, শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এই গবেষণায় এবং গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে।
তাহলে এই যে আজকের যে আধুনিক সভ্যতা, সেটা হচ্ছে বিজ্ঞানের সভ্যতা। এই সভ্যতায় পৌঁছানোর জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, অনেক বিজ্ঞানীকে তাদের জীবন দিতে হয়েছে, এবং এই আধুনিক পদার্থবিজ্ঞানের যে যাত্রাপথ, এই যাত্রাপথ মোটেও কিন্তু সহজ ছিল না। মনে রাখতে হবে, প্রাচীনকালে তথ্যের আদান প্রদান এত সহজ ছিল না আজকের দিনের মতো। বিজ্ঞানের গবেষণার ফলাফল একে অন্যকে জানাতে যথেষ্ট বেগ পেতে হতো। ধরো আমি বাংলাদেশে বসে কিছু একটা আবিষ্কার করলাম, এখন আমি যেটা আবিষ্কার করেছি সেটা বিশ্বের অপর প্রান্তে জানানো খুব বেশি সহজ কাজ ছিল না, সেটা বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। ফলে এমনও হয়েছে যে একই জিনিস দুইজন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছে, কিন্তু কেউ কারোটা আসলে জানতেন না যে কে কী আবিষ্কার করেছে। তার পরবর্তীতে অনেক পরে আসলে জানা হয়েছে। হাতে লিখে বই প্রস্তুত করতে হতো, এবং সেই বইয়ের সংখ্যাও খুব কম ছিল। প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন ছিল। বিজ্ঞানীদের বন্দি করে রাখা বা পুড়িয়ে মারার উদাহরণও কিন্তু রয়েছে। তারপরেও জ্ঞানের অন্বেষণ থেমে থাকেনি, এবং বিজ্ঞানীরা প্রকৃতির রহস্য উন্মোচন করে আমাদের এই আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করে বর্ণনা করতে পারি। প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব। আদি পর্বে আমরা আলোচনা করব হচ্ছে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। তো এই আদি পর্ব এটি বুঝতে হলে আমাদেরকে এই স্লাইডটা একটু বুঝতে হবে। এখানে বলা আছে, দেখো, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। এই ওয়ার্ল্ড ম্যাপের তোমরা যদি ঠিক এই পয়েন্টে দেখো, ওয়ার্ল্ড ম্যাপের এই পয়েন্টটা হচ্ছে আমাদের গ্রিস, প্রাচীন গ্রিক সভ্যতা। তোমরা নিশ্চয়ই গ্রিক সভ্যতার নাম শুনেছ কখনো। সো একটা সময়ে বিশ্বের হেড অফ স্টেট বলা যেতে পারে যে প্রাচীন গ্রিস। আজকের আমেরিকানরা যেরকম, সেরকম গ্রিক ছিল সুপার পাওয়ার বিশ্বের মধ্যে। এবং গ্রিকে জ্ঞান বিজ্ঞান চর্চার সব কিছুতেই গ্রিক ছিল অত্যন্ত সমৃদ্ধ একটা নগরী। এবং আজকের যে আমরা গণতন্ত্রের কথা বলি, আজকের যে ভোটাধিকারের কথা বলি, সেটা কিন্তু প্রাচীন গ্রিক থেকেই এই ধারণাটার উৎপত্তি হয়েছে। গণতান্ত্রিক যে ধারণাটা, সেটা কিন্তু আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আচ্ছা, আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে দেখতে পাচ্ছ যে আদি পর্বে গ্রিক সভ্যতার অবদান কী কী ছিল। বিজ্ঞানী থেলিস সেই খ্রিস্টপূর্ব 586 খ্রিস্টপূর্বাব্দে উনি যেটা করেছেন, থেলিস 586 খ্রিস্টপূর্বাব্দে, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে, যুক্তি, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী এবং লেডস্টোন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কিন্তু লেডস্টোন হচ্ছে ম্যাগনেটাইট, যেটা সংকেত হচ্ছে ফেরিসোফেরিক অক্সাইড। পিথাগোরাস, ওনার আবিষ্কার হচ্ছে জ্যামিতি, কম্পমান তার। ডেমোক্রিটাস পরমাণুর অবিভাজ্য এই ধারণা দিয়েছিলেন। আরিস্তারাক্স 310 বিসিতে সূর্যকেন্দ্রিক মডেল তৈরি করেন। তারপর হচ্ছে আর্কিমিডিস 287 বিসিতে তরলে ঊর্ধ্বমুখী বল, গোলীয় আয়না দিয়ে আগুন তৈরি এই ধারণা দিয়েছিলেন। তারপর হচ্ছে ইরাতোস্থেনিক 276 বিসিতে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন। এই হচ্ছে আমাদের আদি পর্বের গ্রিক সভ্যতার অবদান। এখন এই অবদানগুলো যদি আমরা সহজে মনে রাখতে চাই, তো সেটার একটা ওয়ে আছে। যদি আমরা সহজে মনে রাখতে চাই, সেটার ওয়েটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। থেলিসের যে আবিষ্কার, সেটা সহজে মনে রাখার যে ওয়েটা, সেটা হলো থেলিস থালিতে, এটা একটু করি, আমরা পয়েন্টটা একটু মিনিমাইজ করি। আচ্ছা, থেলিস থালিতে
থেলিস থালিতে লর্ডস্টোন নিয়ে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করলেন। এখানে থালি হচ্ছে থেলিস, থালি মানে থেলিস মনে রাখতে হবে। তাহলে থেলিসের নাম শুনলে আমরা কি কল্পনা করব? থালি কল্পনা করব। থালি মানে হচ্ছে বাটি, ওই যে আমরা প্লেট যেটাকে বলি, খাবার খাওয়ার যে প্লেট। তাহলে এইটার কনসেপ্টটা কীরকম ছিল, আমি চেষ্টা করেছি এটাকে সহজ করার জন্য। আমি জানি না তোমাদের কাছে হয়তো হাস্যকরও মনে হতে পারে, বাট সেটা এভাবে পড়লে আমার মনে হয় যে তোমরা মনে রাখতে পারবা দীর্ঘদিন পর্যন্ত। তো থেলিস মানে কি? থালি। এই যে একটু আগে বললাম থেলিসকে থালিতে কনভার্ট করো। আচ্ছা, থেলিস থালিতে লেডস্টোন নিয়ে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করলেন। আচ্ছা, ওই যে ভবিষ্যৎবাণী যারা করে, আমরা জ্যোতিষী বলি তাদেরকে, জ্যোতিষের হাতে দেখবা যে একটা লাঠি থাকে, একটা থালি থাকে, হ্যাঁ, এরকম থেলিস মনে রাখার সুবিধার জন্য বলছি, থেলিস থালিতে লোডস্টোন নিয়ে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করলেন। তার মানে ওনার আবিষ্কারটা কী ছিল? লেডস্টোন, এবং উনি সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন। এটাও তার একটা ধারণা, বা এটা মনে রাখতে হবে। এটা এমসিকিউতে আসে বা জ্ঞানমূলক প্রশ্নেও পরীক্ষা আসতে পারে, মানে ক, বা যেটা আমরা ক বলি আর কি, সৃজনশীল প্রশ্নের, সেখানে আসতে পারে। আচ্ছা, আরিস্তারাক্স মনে রাখার উপর হচ্ছে, আরিস্তারাক্সকে আমরা ফারিস্তা কল্পনা করব। আরিস্তারাক্স শব্দ শুনলেই আমরা কিসে কনভার্ট করব? সেটাকে ফারিস্তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফারিস্তা আকাশের দিকে তাকিয়ে বলল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আচ্ছা দেখো, ফারিস্তা মানে ধরো ফেরেশতা তো আকাশের দিকেই থাকবে, তাহলে আকাশের দিকে তাকিয়ে বলল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঠিক আছে? তাহলে আরিস্তারাক্স কি করেছিলেন? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে সেই ধারণা দিয়েছিলেন। ইরাতোস্থেনিকের ধারণাটা কী ছিল? ইরাতোস্থেনিককে আমরা ইরা দিয়ে কনভার্ট করব। ইরা, তাহলে ইরা মাপলো ধরার ব্যাসার্ধ। ধরা মানে হচ্ছে পৃথিবী, মানে ইরাতোস্থেনিক সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপ করেন। পিথাগোরাস হচ্ছে পিয়ানো বাজিয়ে পিথাগোরাস জ্যামিতি বোঝালেন। হ্যাঁ, তার মানে হচ্ছে পিয়ানো হচ্ছে শব্দ কৌশল, পিয়ানোর যে ধারণা, পিয়ানো শব্দ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে ওনার ধারণা দিয়েছিলেন। পাশাপাশি ওনার জ্যামিতির উপর দখল ছিল। ডেমোট্রেনের ধুলো দেখে বলল পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এখানে ডেমোক্রিটাসকে ডেমোতে কনভার্ট করতে হবে। তবে জাহাজের আর্কিটেকচার দেখে জানালেন এটি কীভাবে ভাসে, তারপর আয়না দিয়ে জাহাজে আগুন ধরেন। এখানে আর্কিমিডিসকে আর্কিটেকচারে কনভার্ট করো। কার আর্কিটেকচার? জাহাজের। তাহলে এখান থেকে আবিষ্কারটা কি? আবিষ্কার হচ্ছে উনি আয়না দিয়ে যে জাহাজে আগুন ধরানো যায় এই ধারণা দিয়েছিলেন হচ্ছে আর্কিমিডিস। আর ডেমোক্রিটাসের কী ধারণা? ডেমোক্রিটাসের ধারণা হচ্ছে পদার্থবিজ্ঞান ক্ষুদ্রতম কণা, মানে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু, এটা হচ্ছে ডেমোক্রিটাসের ধারণা দিয়েছিলেন। পিথাগোরাসের ধারণা হচ্ছে উনি পিয়ানো বাজিয়ে, মানে শব্দ সৃষ্টির যেই বা সঙ্গীতের যে তাল লয়, এটার ধারণা দিয়েছিলেন হচ্ছে পিথাগোরাস, এবং জ্যামিতির ধারণা দিয়েছিলেন। তারপর হচ্ছে ইরাতোস্থেনিক হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মেপেছিলেন। আরিস্তারাক্স হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ধারণা দিয়েছিলেন। থেলিস হচ্ছে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন। এইটা তোমরা এখান থেকে মুখস্থ করবা। এটা হচ্ছে আমাদের প্রাচীনকালের গ্রিক সভ্যতার আবিষ্কার যেটা, সেটা। তো এবারে সেখানে যেটা বলা হয়েছে, দেখো, বর্তমানে পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টাকে বোঝাই প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা, আলোকবিদ্যা, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সমন্বয়ে। গ্রিক বিজ্ঞানী থ্যালিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনি সর্বপ্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। অর্থাৎ থেলিস, আগেকার প্রাচীনকালের মানুষজন কিন্তু প্রচুর কুসংস্কারাচ্ছন্ন ছিল, এবং তারা হচ্ছে যৌক্তিকতা ছাড়া যে কোনো কিছুই তারা হচ্ছে সহজে বিশ্বাস করে নিত। কিন্তু বিজ্ঞানী থেলিস এটার ঘোর বিরোধিতা করেছেন, এবং তিনি শুধুমাত্র যুক্তি ছাড়া, শুধুমাত্র ধর্ম, অতীন্দ্রিয়, মানে পৌরাণিক কাহিনীভিত্তিক কোনো কিছু গ্রহণ করতেন না, লজিক্যাল কোনো কিছু ছাড়া। তাহলে বিজ্ঞান তো হচ্ছে লজিক, তাহলে সেখান থেকে কিন্তু বিজ্ঞানের যাত্রাটা শুরু হয়।
থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং লর্ডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন। সেই সময়ের গণিতবিদ এবং বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। তাহলে পিথাগোরাসের গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে লর্ডস্টোনের চুম্বক ধর্ম, যেটা আমরা একটু আগে দেখেছি। যে থেলিসের লোডস্টোন সম্পর্কে ধারণা দিয়েছিলেন, এই যে লোডস্টোন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর তার একটা মৌলিক কাজ ছিল। কম্পমান তার, যেটাকে আমরা সঙ্গীত গিটারে যেটা ব্যবহার করি। তো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ার তার ধারণাটি প্রমাণের কোনো সুযোগ ছিল না সে সময়, ছিল না বলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। সেই সময়কার সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী এরিস্টটলের মাটি, পানি, বাতাস এবং আগুন দিয়ে সব কিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। আরিস্টারাক্স প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এবং তার অনুসারী সেলিউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন, যদিও সেই যুক্তিতর্ক এখন কালের গর্ভে হারিয়ে গিয়েছে। গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিসের। আর আর্কিমিডিসের যে আবিষ্কার সেটা আমরা একটু আগে এই স্লাইডে বুঝিয়েছি যে আর্কিমিডিসের কী কী আবিষ্কার ছিল। আর্কিমিডিসের আবিষ্কার হচ্ছে উনি কোনো বস্তু পানিতে কেন ভাসে সেটি সম্পর্কে ওনার একটা ধারণা ছিল, এবং পাশাপাশি আয়না দিয়ে উনি জাহাজে আগুন ধরানোর কৌশল রপ্ত করেছিলেন। তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের বিষয়টি এখনও বিজ্ঞান বইয়ের পঠনসূচিতে থাকে। গলীয় আয়নায় সূর্যরশ্মিতে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রুর যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধে সহায়তা করেছিলেন। গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী ছিলেন ইরাতোস্থেনিক, যিনি সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপর প্রায় ১৫০০ বছর জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা বন্ধ হওয়ার রিজন বেশ কয়েকটা কারণ আছে। তারপরে হচ্ছে তোমরা নিশ্চয়ই আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছ। আলেকজান্ডার দ্য গ্রেট যখন গ্রিকে আক্রমণ করেন তখন গ্রিক দখল করলেন, এবং গ্রিক দখল করার পরে ওনার গ্রিকের যেই জ্ঞানচর্চার যে কেন্দ্রস্থল ছিল সেটাকে সরিয়ে নেন, এবং ফলে সেখানে জ্ঞানচর্চা আপাত দৃষ্টিতে বন্ধ হয়ে যায় প্রায় ১-১.৫০০ বছর পর্যন্ত। এবং সেটাই কিন্তু যেখানে বলা হয়েছে প্রায় ১৫০০ বছর পর্যন্ত বন্ধ ছিল। আচ্ছা, এরপরে আসছে হলো, আমরা যদি যাই, এরপর হচ্ছে ভারতবর্ষের বেশ কিছু অবদান রয়েছে। ভারতবর্ষের অবদানগুলি যদি আমরা দেখি, আর্যভট্ট ৪৭৬ খ্রিস্টাব্দে উনি পায়ের মান শূন্য ব্যবহারের ভিত্তি তৈরি করেন। তারপর হচ্ছে ব্রহ্মগুপ্ত উনি শূন্যের পূর্ণাঙ্গ ব্যবহার শুরু করেন, এবং দ্বিঘাত সমীকরণ, তোমরা যেটা ম্যাথ বইয়ে যেটা করো দ্বিঘাত সমীকরণ, সেটার পদ্ধতি উদ্ভাবন করেন। এবং ভাস্করাচার্য যেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে ধারণা সেটা উনি ভাস্করাচার্য দিয়েছিলেন। আচ্ছা, শুধু ভারতীয়, মুসলিম এবং চীনা ধারার সভ্যতার গ্রিক ধারার এই জ্ঞানচর্চাকে বাঁচিয়ে রেখেছিলেন। ভারতবর্ষে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত এবং জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছিলেন। শূন্যকে সত্যিকারের অর্থে ব্যবহার করার বিষয়টিও ভারতবর্ষে আর্যভট্ট শুরু করেছিলেন। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করা হয়। তার লেখা আল জাবির বই থেকে বর্তমানে আল জেব্রা শব্দটি এসেছে, এটা মুখস্থ করা লাগবে। ইবনে আল হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে ৩০ খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছেন। ওমর খৈয়ামের নাম সবাই আমরা জানি কবি হিসেবে, বাট তিনি ছিলেন উঁচু মাপের একজন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। চীনা গণিতবিদ এবং বিজ্ঞানীরাও পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। তাদের মাঝে শেনকুয়োর নামটি উল্লেখ করা যায়, যিনি চুম্বক নিয়ে কাজ করেছেন এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার যে বিষয়টা সেটা উনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এখানে তোমরা এটা মুখস্থ করবা স্লাইড থেকে। এটা এরপরের যে স্লাইড সেটা হচ্ছে মুসলিম সভ্যতার অবদান। এরপরে হচ্ছে মুসলিম সভ্যতার বা চীনা সভ্যতার যে অবদান, শেনকুয়া আবিষ্কার কম্পাস আবিষ্কারের ভিত্তি তৈরি করেন, এবং এগুলো মুখস্থ করার যে ওয়েটা সেটা তোমরা এখান থেকে দেখে সেটা তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো। এটা হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব।
মনে রাখার কৌশল, এটা হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের অবদান, আর এটা হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের অবদান, ভারতবর্ষের অবদান, এবং এটা হচ্ছে আমাদের গ্রিক সভ্যতার অবদান মনে রাখার উপায়।